সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। আমি জাহাঙ্গীর ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই একটু নগর নিয়েই। এর আগে আমরা এই সিটি কর্পোরেশন ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আপনার সঙ্গে কথা হয়েছিল, সেখানে আপনি কিছু প্রস্তাবনা দিয়েছিলেন কি হতে পারে না হতে পারে। সেই জায়গা থেকে একটু বলা যে এইবারই যে নবনির্বাচিত মেয়ররা কিছু করে ফেলবেন সেটা আমরা বলতে চাই না, তাদেরকে সময় দেওয়ার বিষয় আছে। কোন কোন দিক এখন থেকে তাদের নজরে রাখা উচিত আগামীতে কাজ করার জন্য, এটা দিয়ে যদি আপনার কথা শুরু করেন। ধন্যবাদ তুষার, খুব ভালো সময়ে বিষয়টার অবতারণা করেছেন আপনি। প্রথমত বলতে হবে যে সময় আসলে খুব কম তারা পেয়েছেন, এখনো তো শুরু হয়নি। কিন্তু আমি বলবো যে শুরুর দিকটাও খুব সুপরিকল্পিত আমার মনে হচ্ছে না। আচ্ছা, যেমন ধরুন, তারা যখন নির্বাচিত হয়ে অফিসে বসলেন, ইশতেহারটা সামনে নিয়ে তারা একটা আলোচনা করতে পারতেন বিশেষজ্ঞদের সঙ্গে এবং তাদের নিজের স্বপ্নের সঙ্গে মিলিয়ে। আপনি লক্ষ্য করবেন ইশতেহারে অনেক কথা আছে, কাজে সেগুলো ইলেকশনের জন্য ঠিক আছে, কিন্তু এখন করার সময় যখন আসছে তখন কিন্তু এটার আরেকটা এডিশন করতে হবে, ইশতেহারের আরেকটা এডিশন করতে হবে, ডুয়েবল এডিশন। তো আমি আশা করেছিলাম যে উত্তর দক্ষিণ বা চট্টগ্রাম তিনজন মেয়রেই তাদের ইশতেহারকে সামনে রেখে কিছু বিশেষজ্ঞের সঙ্গে বসে বা তার সহকর্মী যারা তাকে ইলেকশনে নামিয়েছেন বা মেয়র করেছেন তাদেরও চিন্তা ভাবনা আছে, তারা মিলে একটা বার্ষিক প্রোগ্রাম ডিজাইন করবে, একটা বার্ষিক ওয়ার্ক প্ল্যান আর একটা 5 বছরের ওয়ার্ক প্ল্যান, এবং তার সঙ্গে একটা প্রায়োরিটি ঠিক করা যে আমি 3 মাস বাদ দিয়ে বছর শুরু করতে বলবো, কারণ আমার 3 মাস তো লাগবেই, আমার বুঝতে লাগবে। তো 3 মাস আমি বাদ দিচ্ছি, মে জুন জুলাই বাদ দিলাম, অগাস্ট থেকে যদি আমি করতে পারি। কিন্তু সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি দেখতে চাইতাম, এবং সেটা মেয়র সাহেবের অফিসে টাঙানো থাকবে যে প্রথম এক বছর আমার বছরের এই কাজ, এগুলো আমি টার্গেট করেছি। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু রুটিন কাজের জায়গা দিতে চাই না, রুটিন কাজ তো রুটিন কাজের মতো হবে, এটা নিয়ে ওইটাকে আমি হয়তো একটু আধুনিক করতে পারি, আর একটু স্মুথ গতিশীল করতে পারি, আমি কোথাও কোথাও গোলমাল থাকলে সেটা মেরামত করতে পারি। কিন্তু এগুলো রুটিন কাজ, এটা যদি মেয়র এই যে 8 বছর ছিল না তখনও চলেছে, হ্যাঁ, রাস্তা ঝাড়ু দেওয়া তো এর জন্য আমার মাথা কামাতে হবে না, আবর্জনা পরিষ্কার করে তো মাথা কামাতে হবে না। কিন্তু ও রুটিন কাজের মধ্যে একটা বড় সমস্যা রয়ে যাচ্ছে, সেটা হলো এই বর্জ্য পরিষ্কার। সেটা কিন্তু কখনোই ঠিক মতো হয়নি। তার মধ্যে ওখানে একটা বড় রকমের প্রজেক্ট নেওয়ার ব্যাপার আছে, বড় রকমের চিন্তা করার ব্যাপার আছে, যে প্ল্যানের আন্ডারে সকাল 7টার পর কেউ কোনো বর্জ্য ঢাকা শহরে দেখবে না, এটা নিশ্চিত করতে হলে তাকে কিন্তু একটা বিরাট অপারেশনে যেতে হবে, এবং কাজটা কিন্তু সহজ না, কাজটা খুবই কঠিন। আপনি আপনার রিপোর্টারকে একটা দায়িত্ব দিতে পারেন, কিছুদিন উত্তর কিছুদিন দক্ষিণে, যে দুপুর 12টার সময় বর্জ্য কোথায় কোথায় উপচে পড়ছে, তার মানে এটা রিপোর্ট করার মানে হচ্ছে যে এটা মেকানিজমটা ঠিক মতো চলছে না। কাজে রুটিন কাজের মধ্যে একটা বড় কাজ হলো বর্জ্য 100% অপসারণ, এবং রাতের মধ্যে। এবং যেহেতু আমি অনুভব করি যে কাজটা খুবই কঠিন, তাহলে তাদেরকে এই জন্য অনেক বৈঠক করতে হবে, অনেক বিশেষজ্ঞের সঙ্গে বসতে হবে, এমন নিজেদের যে এখন যে ইকুইপমেন্টস আছে হয়তো তা দিয়ে হবে না, তার জন্য কি লাগবে তা আমদানি করার ব্যাপার আছে, নতুন বাজেট লাগবে, ইত্যাদিতে অনেক কাজ। কাজে রুটিন কাজ এরকম, আরেকটা আমি মনে করি যে 1 ইয়ার একটা প্ল্যান, 5 ইয়ার একটা প্ল্যান, এবং প্রায়োরিটি বেসিসে, এবং তার সময়সীমা থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সময়সীমা যে থাকলো সেটা একেবারে অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে, এটা আমি আশা করি না। এটা হলো আমার টার্গেট। আমি ডিসেম্বর বলেছিলাম, ডিসেম্বরে পারিনি, মার্চে হলো। তো আমি কোনো দোষের মনে করি না, বাংলাদেশে কোনোদিনই আপনি এই টার্গেট করে কাজ করতে পারবেন না। কাজে যতটা কাছাকাছি যাওয়া, আমি এখন 2015 ডিসেম্বর লিখলাম, 2016 ডিসেম্বরে হলো, সেটা অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, কাজেই অনেকে ওয়ার্ক প্ল্যানের টাইম ফ্রেম করতে চায় না, এই জন্য আমি তো পারবো না ওই সময়। না পারলেও কিন্তু আমাকে একটা টার্গেট থাকতে হবে, আমার অফিসাররা জানবে যে এই টার্গেটের মধ্যে আমি এটা ফুলফিল করতে চাই। যেমন আপনার নিশ্চয় মনে আছে যে আমাদের আনিসুল হক, যিনি উত্তরের মেয়র, তিনি একটা কথা প্রচারণার সময় বলেছেন এবং এখনো বলছেন, যে ঢাকা নগরীর তার উত্তরের সমস্যা চিহ্নিত, এখন সমাধান যাত্রা। তো আমি তো সমাধান যাত্রা, তাহলে তো আপনার কাছে আছেই সবকিছু, এখন ইমপ্লিমেন্ট করার ব্যাপার। সেই ইমপ্লিমেন্ট তো 5 বছরে একসঙ্গে করতে পারবে না, অনেক বড় বড় সমস্যা আছে। কাজেই ইয়ারলি ওয়ার্ক প্ল্যানের মধ্যে এটা একটা সুবিধা হবে বলে আমি মনে করি। কিন্তু আমি এই ঢাকা 2 এবং চট্টগ্রামের মেয়রের কাছ থেকে সে কাজটা দেখতে পারলাম না, এখন পর্যন্ত দেখতে পারলাম না। এখানে আরেকটা কথা যোগ করি, ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেছিলেন যে তিনি নির্বাচনের সময় বলেছিলেন যে তিনি ইলেক্টেড হওয়ার পরে ঢাকা ডায়লগ করবেন।
ঢাকা সংলাপ হবে। সংলাপ হবে। তো আমি তো মনে করি প্রথম মাসেই এটা উচিত ছিল, কারণ ওখানে অনেক দিক নির্দেশনা উনি পেতেন। আর ওটা আয়োজন করা তো বিশাল ব্যাপার না, একেবারেই কোনো ব্যাপার না এটা। আর অবকাঠামোর দিক দিয়ে তো সে উত্তরের চেয়ে সুবিধাজনক অবস্থা আছে। কাজেই ঢাকা ডায়লগ উনি কেন করতে চেয়েছিলেন সেটা উনি ভালো জানেন। ওইটা তো ওনার প্রমিস, এটা কিন্তু আমাদের কথা না। তাহলে উনি 2 মাসের মধ্যে সেটা করলেন না, করতে পারলেন না কেন, সেটাও আমার কাছে একটা প্রশ্ন। কারণ ওটার উপর আমি জোর দিচ্ছি এই জন্য যে ওখানে উনি অনেক পরামর্শ পেতেন, অনেক দিক নির্দেশনা পেতেন যদি তিনি বিশেষজ্ঞদেরকে ডাকতেন। কাজেই আমার কাছে শুরুটা খুব একটা সুন্দর মনে হইল না। মানে ইনিংসে শুরু ভালো হয়নি। আমার তাই মনে হচ্ছে, অন্তত পরিকল্পনার দিক থেকে কিছু কাজ করতে পারতো। ওদের কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন, হকার উচ্ছেদের চেষ্টা করেছিলেন। এইখানে আমি আবার বলবো এটাও একটা খুব ভুল পদক্ষেপ হয়েছে, খুবই ভুল পদক্ষেপ হয়েছে, সনাতনী ভুল সনাতনী ভুল করে। এটা হলো ওই আগের ট্রেডিশনে চলে গেছে, ওই স্টেপ, ওই অ্যাকশনটা কিন্তু আগের মেয়রের অ্যাকশনে চলে গেছেন। আমরা আশা করেছিলাম যে তারা আগের মতো কাজ করবেন না। প্রথম কথা হচ্ছে এই হকারদের কি ব্যবস্থা করছি সেটা একটা পুরো পরিকল্পনা করতে হবে। আমার মনে আছে একবার আমরা একটা সেমিনারে, খুব সম্ভব টিভি প্রোগ্রাম, আমার ঠিক মনে নেই, স্থপতি ইকবাল হাবিব চমৎকার ভাবে বলেছিলেন যে তার সমাধান আছে। উনি ব্যাংককের এক্সাম্পল দিয়ে বলেছিলেন যে এগুলো সমাধান আছে। তো আমি তো মনে করি যে আগে এগুলো নিয়ে অনেক কনসালটেশন করতে হবে, যে আমি হকারকে উচ্ছেদ করতে চাই কিন্তু নেগেটিভ ওয়েতে না, আমি তার পুনর্বাসন কিভাবে করতে পারবো। শুধু পুনর্বাসন নয়, আমার মনে আছে ইকবাল বলেছিলেন যে টাইম ফ্রেম ঠিক করে দেওয়া হবে, তুমি সারাদিন বসতে পারবে না, তুমি স্থায়ী বসতে পারবে। ব্যাংকক একটা ভালো এক্সাম্পল, ব্যাংককে আছে। কাজেই আমি বুঝলাম না সাইদ খোকন সাহেব হঠাৎ করে উচ্ছেদে লেগে গেল। কারণ খবরের কাগজে একটা নিউজ বেরিয়েছে খুব মজার, যে পুলিশ দপ্তরে ফিরে যেতে পারেনি, তার আগে আবার বসে গেছে। তো এটা তো কোনো মানে হলো না, এবং তারা এসে আবার হকার পায়নি, হকার ভাসমান ছিল। হ্যাঁ, আমার কথা হচ্ছে এই ধরনের অ্যাকশনে ক্ষতি হয় কি জানেন, কোনো সিরিয়াস কাজ পরে করা যায় না। তাহলে ও আচ্ছা, উনি তো চেষ্টা করেছিলেন, হকার ওই রকমই হবে মনে হয়। আমি প্রজন্মের ঢাকা আমাদের করণীয় নামে একটা গবেষণামূলক সম্মেলন করেছিলাম, এবং তার ভিত্তিতে আমরা একটা বই প্রকাশ করেছি, যে বইটা আনুষ্ঠানিকভাবে জুলাই মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হবে। সেই বইতে ঢাকার 10টা ইস্যুতে কি কি করণীয় সব লিপিবদ্ধ আছে, এবং গবেষকরা সে কাজটা করেছেন, এটা কোনো লেম্যানের কাজ না। কাজে আমি দুই মেয়র, এটা চিরঙের বিষয় না, 2 মেয়রের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সেই বইটি সংগ্রহ করে সেখানে কি কি নির্দেশনা দেয়া আছে, কি কি পরামর্শ দেয়া আছে, সেগুলো নিয়ে বসেন, বিশেষজ্ঞদের সঙ্গে বসেন। আপনারা উপহারই দেন? আমরা অবশ্যই দেবো। আমাদের লঞ্চিং সেরিমনিতে আমরা তাদেরকে বক্তা করে তারা পেয়ে যাবেন, তাদেরকে আমরা বিশেষ অতিথি করে আমন্ত্রণ করব। পাতা উল্টিয়ে দেখেন। তো কিন্তু ওখানে মোট কথা সব আছে। আমাদের সৌভাগ্য যে ওই বই প্রকাশ আর নতুন মেয়রের দায়িত্ব প্রায় একই সময় হচ্ছে, এটা একটা দিক। তো সেই বইতে প্রধান জিনিস আছে, এবং আমি বলবো যে তারা বিশেষজ্ঞদের সঙ্গে বসে করতে পারে। এখন আমি নিজে এই অনুষ্ঠানের জন্য 2-1টা কথা বলতে চাই। একটা হলো, আমরা সব সময় বলে আসছি যে ঢাকার মেয়রদের ক্ষমতা খুব সীমিত, যেহেতু 56টি সার্ভিস প্রোভাইডিং এজেন্সির উপর তার কর্তৃত্ব নেই। আচ্ছা, তাই বলে সেদিন তো বসে থাকবেন না, ওনাকে তো কাজ করতে হবে। সেজন্য আমার প্রথম প্রস্তাব হবে, এজ আর্লি এজ পসিবল সমস্যাগুলোকে 2টো ভাগে ভাগ করা, ওনার ইশতেহারের সঙ্গে রিলেটেড সমস্যাগুলো। একটা ভাগ হলো যেটা আমি নিজে করতে পারবো, সিটি কর্পোরেশনে করতে পারবে, আর কারো সেখানে ভূমিকা নাই। আরেকটা হলো একাধিক এজেন্সি এর সঙ্গে জড়িত, সেই সমস্যাগুলোকে আলাদা করা, একাধিক এজেন্সি যেগুলোর সঙ্গে জড়িত। ওনার মুখাপেক্ষি যেগুলো যে উনি একা পারবেন না, উনি যত কথাই বলে বলে একা পারবেন না, সেই সমস্যাগুলোকে আলাদা করে। যেমন একটা এক্সাম্পল দিলাম, ঢাকা শহরের জলাবদ্ধতা, এরকম আরো প্রবলেম, যানজট আমি বলবো যে না ধরাই ভালো। কারণ যানজট উঁচু লেভেলে অ্যাড্রেস হচ্ছে, আর যানজট এটা আমার ধারণা যানজট মেয়র কিছু করতে পারবে না। এটাতে অনেক এজেন্সি জড়িত, এবং সরকার উচ্চ লেভেলে এটাতে ইনভলভ, এবং খোদ সড়ক মন্ত্রণালয় ইনভলভ। যাই হোক, যানজটকে আমি জলজট একটা বড়। এটা ছাড়াও আরো অনেক জিনিস আছে, বিভিন্ন এজেন্সি যুক্ত, রাজুক প্লট রিলেটেড জিনিস অনেক আছে এরকম। আচ্ছা, সেই তালিকাটা করে আমি বলবো তাদের উচিত হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, যে আমি তো এই প্রবলেম সলভ করতে পারবো না, এটা আমার একার পক্ষে সম্ভব না, আর অন্যরা তো আমার কথা শুনবে না। তা এখন মাননীয় প্রধানমন্ত্রী তাদের দুজনকে আশ্বাস দিয়েছেন যে তিনি তাদের সহযোগিতা করবেন, এবং তারা দুজনে তার দলের লোক। তো মাননীয় প্রধানমন্ত্রীকে বললে এবং অনুরোধ করা যে আপনি এদের সবার মন্ত্রী এবং হেড অফ দ্য অর্গানাইজেশনকে ডাকেন, আমাদেরও ডাকেন, এবং এই প্রবলেমগুলো ডিসকাস করে একটা সরকারি নির্দেশ দিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করতে বলেন, সব এজেন্সির প্রতিনিধি মিলে। এটা সরকারের একটা নির্দেশ হিসেবে চলে আসবে ওই মিটিং এর পরে। তখন কিন্তু 2 মেয়রের কাজটা একটু সহজ হয়ে যাবে, যেটা
সরকারের নির্দেশ, এই টাস্ক ফোর্সে এই ইস্যুতে এই টাস্ক ফোর্স কাজ করবে। তারপর থেকে তো এই টাস্ক ফোর্স অ্যাকশন শুরু করলো, তারা তখন প্ল্যান করবে, বাজেট করবে, কি আমার করণীয়, শান্তিনগরের পানি কেন বছরের পর বছর প্রতি বর্ষাতেই থাকবে, কোন জায়গায় গোলমাল, এরকম যেসব প্রবলেম বছরের পর বছর ঢাকা শহরে আছে সেগুলো আইডেন্টিফাই করে তাদের অন্যান্য এজেন্সির ওই টাস্ক ফোর্সটা না হওয়া পর্যন্ত কিন্তু দুই মেয়রের কেউ এগুতে পারবে না। কারণ ওই মিটিং যদি শুধু ধন্যবাদ দিয়ে শেষ হয়ে যায় তাহলে কিন্তু ওই একটা মিটিংই হবে। কিন্তু যেখানে আপনারা অনেক সমস্যার উত্তরণের জন্য অনেক টাস্ক ফোর্স করেছে, বিভিন্ন মন্ত্রণালয় করেছে, সিটি কর্পোরেশনও করেছে, সেগুলো খুব কার্যকর দেখিনি। না হলে আমাদের মিডিয়ার দায়িত্ব হচ্ছে কার্যকর না হওয়াটাকে সবসময় তুলে ধরা, সবসময় তুলে ধরা। তা এখন তো আর তো কোনো, আমি তো অন্য কোনো মেকানিজম দেখছি না, যেহেতু এখানে এই সিটি গভর্নমেন্ট হয় নাই, যেহেতু মেয়রের হাতে তার পুরো কর্তৃত্ব নেই, আমাকে তো এক ধরনের সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এবং আপনি জানেন বাংলাদেশে প্রাইম মিনিস্টার না চাইলে কোনো কাজ সেভাবে এগোয় না, বিশেষ করে ৩-৪ মন্ত্রণালয় একসঙ্গে একসঙ্গে মুভ করা, এটা প্রাইম মিনিস্টারের অফিসকে এফেক্টিভ রোল প্লে করতে হবে। কারণ এখানে মেজর প্রবলেম গুলোর কথা বলছি, মাইনর গুলো তো সিটি কর্পোরেশন নিজেই করতে পারে। আমি বলছি মেজর প্রবলেম যেগুলোতে আন্তঃমন্ত্রণালয়ের রোল আছে এবং আন্তঃবিভাগের রোল আছে, সেইগুলো অ্যাড্রেস করার জন্য এরকম টাস্ক ফোর্স দরকার। আর আপনি বলছেন হয় না, আমি বলছি যে হওয়াটা নির্ভর করবে যিনি তার কনভেনার, তার নেতৃত্বের উপর, তার গার্ডসের উপর। এবং প্রতি মাসে দরকার হলে প্রাইম মিনিস্টারের কাছে কমপ্লেইন করবে যে আপনি যে নির্দেশ দিয়েছিলেন কিন্তু অন্যরা তো আসে না, অন্য সচিব তো আসে না, অন্য চেয়ারম্যান সাহেব আসেন না, এমডি সাহেব আসেন না। এবং মিডিয়াকে উনি সবসময় জানাবেন আমি কি করে ঢাকার পানি জলাবদ্ধতা দূর করবো, আমার মিটিং এ তো এরা আসে না। তখন মিডিয়া কিন্তু একটা ভূমিকা পালন করতে পারে। যে এটা একটা শুরু করতে। আরেকটা হলো দুই মেয়রে একটা কাজ করতে পারে, একটা উপদেষ্টা পরিষদ গঠন করতে পারে, যাদেরকে চাকরি দিতে হবে না। উপদেষ্টা পরিষদ গঠন করতে পারে, মাসে একটা যদি সভা করে পরামর্শ নেয়, তাহলেও কিন্তু এটা যদি ভিজিবল করে এবং পাবলিককে জানায় যে আমরা কিন্তু পরামর্শ বসেছি, পরামর্শ ওদের কাছে, এবং ওনারা আজকে যদি সেরকম অ্যাডভাইজারি বোর্ড থাকতো, কড়া করে বলতো তোমার ওই হকার উচ্ছেদের ভঙ্গিটা ঠিক হয়নি, সেখান থেকে হয়তো আইডিয়াটা আসতো। এবং আমার মতে এই ধরনের অ্যাকশন যাওয়ার আগে উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়া উচিত, যে আমি আগামী 1 মাসে এইসব অ্যাকশন নিতে যাচ্ছি, আপনারা কি বলেন, আমি কি এম আই রাইট ওয়ে অর নট করতে পারে। তো এই ধরনের বড় কোনো সংকট হঠাৎ করে তৈরি হলো, সেখানে একদিনের নোটিশে মিটিং হতে পারে, একদিনের নোটিশেও মিটিং হতে পারে। যে কারণ একটা কথা মানতে হবে, আনিসুল হক বলেন বা সাইদ খোকন বলেন, সিটি কর্পোরেশনের অফিসে সেরকম বিশেষজ্ঞের জায়গা নাই, ওখানে হলো কর্মকর্তার জায়গা। এবং যারা করছে তারা খুবই ভালো কাজ করছে, কিন্তু কমন সেন্স থেকে করছেন, তারা কমন সেন্স থেকে করছেন, তারা অভিজ্ঞতা থেকে করছেন। অভিজ্ঞতাও বলা যাবে না এই জন্য যে সবাই তো একসঙ্গে বহু বছর থাকে না, তারা বদলি হয়ে যাচ্ছে। এই যে যেমন প্রত্যেক যে প্রধান নির্বাহী তিনি হয়তো এখন আর বদলি হয়ে যাবে, আগে প্রধান নির্বাহী থাকবেন না, কাজেই তার অভিজ্ঞতাটাও কিন্তু সেভাবে কাজে লাগছে না। কাজে বিশেষজ্ঞ সনাতন পদ্ধতিতে কাজ করে আসার মধ্যে তো এক বিষয় আছে, আধুনিকায়ন যোগ করা তো বিভিন্ন জায়গা থেকে 10 জনের মতামত করা যেতে পারে। এবং আমি উপদেষ্টা পরিষদের কাজটাকে খুব গুরুত্ব দিচ্ছি, কারণ তারা, আমি বিভিন্ন সেমিনারে শুনেছি অনেকের কথা যে তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে বলেছে যে আপনারা আমাদের সঙ্গে কথা বলেন, আমরা করতে চাই। যেমন এই যে বইটার কথা আমি শুরুতে বললাম, তার লেখক গোষ্ঠীটাই একটা বড় উপদেষ্টা গ্রুপ, তার লেখক গোষ্ঠী, এরা সবাই পরিকল্পনাবিদ, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, এদের নিয়ে তো ঢাকা, এরাই তো ঢাকা, তাই না, এরাই তো কাজ করছে এটার উপর। কিন্তু আমি জানি না একটা মানে অনীহা কাজ করে আমাদের অনেক বড় বড় পদের লোকদের, যে বাইরের লোকের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া মনে হয় ঠিক না, বা আমি বোধহয় ছোট হয়ে যাচ্ছি, আমি বোধহয় আড়ালে পড়ে যাচ্ছি, ওনাদের কথাই ঠিক হবে, এই ধারণাটা ঠিক না। এই জন্য যে তারা কিন্তু নির্বাচিত প্রতিনিধি মাত্র, এবং তারা আজকে যদি তিনি মেয়র না হয়ে মন্ত্রী হতেন, আজকে পাট মন্ত্রণালয়ে, কালকে বিদ্যুৎ মন্ত্রণালয়ে থাকতেন। কাজেই তাদের এক্সপার্টিজের কোনো বিষয় এখানে নাই, তাকে এক্সপার্টদের সঙ্গে কথা বলে সমন্বয় করতে হবে, সমন্বয় করে কাজ করতে হবে। তবে আমি একটা বিরতি যাচ্ছি, ফিরে এসে একটু জানতে চাবো যে এই আমরা প্রতিবারই দেখি রমজান আসে, বর্ষা আসে, বিভিন্ন আসে, এবং এগুলো বিভিন্ন বিড়ম্বনা, যেগুলি আপনি উপভোগ করতে সেগুলি বিড়ম্বনা হয়ে আসে। সিটি কর্পোরেশন নিয়ে কথা বললাম, মেয়রদের নিয়ে কথা বললাম, তার পাশাপাশি যে আরো 54-55টি সংস্থা আছে, তারা কিছু শিখে নাকি, যে এই যে এবারে বর্ষা গেল, এবার কিছু করতে বলা, কিন্তু পরের বর্ষা আসার আগে আমি তৈরি হয়ে যাই, পরের ঈদ আসার আগে, সামনের ঈদ আসার আগে আমি যানজট ব্যবস্থাটা ঠিক করে ফেলবো। আমরা দেখি যে সেটা হয় না আমাদের এখানে। ঠিকই বলেছেন, আমরা আমাদের
মানে খুব দূরের কোনো পরিকল্পনা করতে চাই না, আমরা সবসময় ইমিডিয়েট প্রবলেম সলভ করতে চাই। যেমন কিছুদিন আগে যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সঙ্গে আমার কথা হচ্ছিল একটা জায়গায়, কিছুদিন প্রায় ৩-৪ মাস আগে। তো আমার ওনার সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞেস করি যে ঢাকা চট্টগ্রাম 4 লেনের সর্বশেষ অবস্থা কি। উনি আমাকে 4-5 মাস আগে বলেছেন যে এবার ঈদে আর এই প্রবলেম হবে না, 4 লেনে সবাই যাতায়াত করতে পারবে। কিন্তু আমি গতকালই এই রোড দিয়ে আসছে, বাসে করে আসছে একজন আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে 1 বছরেও যাওয়া যাবে কিনা সন্দেহ আছে, মানে কাজের যে অগ্রগতি। আমি সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে যে চট্টগ্রাম গিয়েছিলাম কথা বলতে, তখন আমি দেখলাম আমার কাছে মনে হচ্ছে 1 বছর আরো বেশি লাগতে পারে। তাহলে আপনি আমাকে বলেন, খোদ মন্ত্রী কিন্তু আমাকে বলেছেন যে আপনি আগামী ঈদে ওই 4 লেনে যেতে পারবেন। আমি বললাম যে এটা একটা বিরাট কাজ হবে, যদি সত্যি তা হয় এটা একটা বিরাট কাজ হবে। তো এই যে ঈদ উপলক্ষে আমাদের, আমি অনেকবার একটা কথা বলি যে টিকিট বিক্রির সিস্টেমটাও আমরা এখনো একটা স্ট্রিম লাইনে আনতে পারিনি। অর্থাৎ ঈদ যে হবে আমি জানি এবং তার জন্য কি নিয়ম নীতি করতে হবে। প্রতি বছর আপনি একই কাগজের হেডিং দেখবেন, একই নিউজ দেখবেন, আপনিও সময় টিভিতে। আমি পত্রিকায় যে রিপোর্ট করেছিলাম, পরবর্তীতে অন্য টেলিভিশনগুলিতে যে রিপোর্ট করেছিল, এখন আমাদের রিপোর্টারদের সেই রিপোর্টই করাতে হয় যে টিকিট উধাও, টিকিট পাওয়া যাচ্ছে না, 2 দিন টিকিট, এবং কালোবাজারের টিকিট, সারা রাত থাকার পরে 3 জন টিকিট পেল, তারপরে মধ্যরাত থেকে এসে দাঁড়িয়ে টিকিট পেয়েছে। এটা একদম, এখন আমি রেলওয়ের দিকেও যুক্তি আছে, তারা হয়তো বলবে যে এই সময় এত যাত্রী যাতায়াত করতে চাই, আমাদের সেই পরিমাণ রেল নাই, বগি নাই, ট্রিপ দেওয়া সম্ভব না। এটা ঠিক, রেলেরও একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আমার কথা হচ্ছে টিকিট বিক্রিটাকে আরেকটু স্ট্রিমলাইন করা, যে সত্যি রিয়েল যাত্রীরা যেন টিকিট নিতে পারে, জনে 4টা করে অগ্রিম টিকিট দিচ্ছে, সেটার ব্যাপারেও প্রতি বছর গণমাধ্যমে নানান রকম অভিযোগ শোনা যাচ্ছে। আমরা এখনো কিন্তু টিকিটের ব্যাপারটাকে কোনো সিস্টেমে আনতে পারলাম না। তো সেটা আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেহেতু সময় টিভি কর্ণধার একজন, কিছু রিপোর্ট করা যায় কিনা, কিছু আইডিয়া নেওয়া যায় কিনা, এবং তারপর রেলমন্ত্রীর সঙ্গে বসেন, ইন্টারভিউ করেন তাকে, যে এই কালোবাজারি হচ্ছে এটা যেন শোনা না যায়। তারপর ধরেন সারা রাত লাইন ধরে থাকার পরে সকালে 10 জন যাওয়ার পরে টিকিট শেষ বলছে, এটা তো হতে পারে না। যেমন আমি শুনেছি যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিকিট কাছাকাছি রিয়াজউদ্দিন বাজারে ব্ল্যাকে বিক্রি হয়, ওখানে 25% প্যাসেঞ্জারও টিকিট কাউন্টার থেকে কিনতে পারে না। কাজে এই ধরনের জিনিসগুলোকে আমরা একদম গাসহা করে ফেলেছি, এবং আমরা ধরে নিচ্ছি যে ঈদের যাত্রা মানে এই, আপনি ভাগ্যবান হলে যেতে হবে, অথবা আপনি ভাগ্যবান হলে একটা টিকিট পাবেন, সোনার হরিণের মতো। কিন্তু ওই প্রবলেমটা কি করে অ্যাড্রেস করা যায় আমার মাথায় নেই। সেটা হলো ঈদের সময় হঠাৎ অনেক যাত্রী বেড়ে যায়, সেই পরিমাণ ট্রেন হঠাৎ করে বাড়ছে না, বা বগি বাড়ছে না, এটার একটা প্রবলেম আছে। তো এটা আপনি রেলমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে পারেন যে এটাকে আরেকটু সহজ করা, একটু সহজ এবং বিড়ম্বনাটা কমানো যায় কি করে, যদি সরকারের দিক থেকে কিছু পদক্ষেপ থাকে, সেটা একটা হতে পারে। আর রোজার মাসে জিনিসপত্রের দাম বৃদ্ধির ব্যাপারে এবারও তো মাননীয় মন্ত্রীরা অনেক কথা বলছেন, চেম্বার থেকে অনেক কথা বলা হচ্ছে। এখন রোজা হয়তো আসতে আরো কয়েকদিন আছে, আমরা দেখবো, পত্রপত্রিকায় দেখবো, টিভিতে দেখবো যে দামের ব্যাপারে কি রিপোর্টিং হচ্ছে। যানজটটা তো একটা বড় প্রবলেম হিসেবে থেকে যাচ্ছে। তবে যানজটের ব্যাপারে আমি একটা কথা বলবো যে একটা সমাধান আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যতগুলো ফ্লাইওভার আন্ডার কনস্ট্রাকশন দেখছি, সেগুলো যদি 1 থেকে 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়, তাহলে সামান্য যানজটের অবসান হবে বলে আমি মনে করি। সামান্য কথাটা বলছি এই জন্য, এগুলো সবগুলো কিন্তু দূরের গন্তব্যে যারা যাবে তাদের জন্য ইজ হবে। কিন্তু আপনি যদি নিচের দিকে এখান থেকে শহরের ভেতরে মুভ করার জন্য কিন্তু যানজট গুলো থেকে যাবে। সেটার সমাধান হিসেবে বহুদিন ধরে বলা হচ্ছে সেই বাস, তারপরে গণপরিবহন, তারপর হচ্ছে স্কাই ট্রেন, যেগুলোর প্রাথমিক কাজ কিন্তু সরকার শুরু করেছে, সবগুলোর প্রাথমিক কাজ সরকার শুরু করেছে, মেট্রো রেল সবগুলো শুরু হয়েছে। কিন্তু একটা এগুলো আমি যেসব বড় বড় কাজ শুরু করেছে বলছিলাম, এগুলো বিরাট অবকাঠামোগত ব্যাপার, বিরাট বাজেটের ব্যাপার, তবুও শুরু হয়েছে, আমি স্বাগত জানাই, সরকারকে অভিনন্দন জানাই। কিন্তু একটা জিনিস আমার কাছে পরিষ্কার হচ্ছে না, ঢাকা শহরে এই একটা ফ্র্যাঞ্চাইজ করে প্রচুর বাস নামানো যাচ্ছে না কেন, এটা আমার কাছে খুব পরিষ্কার না। আমি রুট ফ্র্যাঞ্চাইজ করে বিভিন্ন কালার করে বাস, যেগুলো বহু বিশেষজ্ঞরা বহুবার টেলিভিশন অনুষ্ঠানে বলেছে, পত্রিকা লিখেছে, টাউন সার্ভিস বাস, যেখানে মানুষ এই যে 2 জন প্যাসেঞ্জার নিয়ে একটা সিএনজি যাচ্ছে, মানে রাস্তা অকুপাই করছে মাত্র 2 জন প্যাসেঞ্জারের জন্য, সেখানে আমি কিন্তু প্রাইভেট কার তো হবেই, কিছু করার নেই, কিন্তু 50-60 জন যাত্রীকে কিন্তু আমি একটা ট্রিপে নিয়ে যেতে পারতাম যদি সুন্দর বাস সার্ভিস হতো। আপনি
অনেক দেশে গেছেন, আপনি জানেন প্রত্যেক দেশে কিন্তু বাস সার্ভিসটা খুব আকর্ষণীয় হয়, বাস এবং ট্রেন। বাস এবং ট্রেন। আচ্ছা, ট্রেন না হয় একটু লম্বা সময় লাগবে, লাগুক, বাস তো ব্যাপার না। বাসের জন্য তো বিরাট কিছু করতে হবে না, কিন্তু সেই বাসের কোনো পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে না। এবং যে ফ্র্যাঞ্চাইজের কথাগুলো বলা হয়, বিশেষজ্ঞরা বলেন টিভি অনুষ্ঠানে এসে, খবরের কাগজে, সেগুলোর ব্যাপারে সরকারের মনোভাব কি, দৃষ্টিভঙ্গি কি, সেটাও জানার কোনো উপায় নেই। কিন্তু বাস্তবে যেটা আমরা দেখছি যে ট্যাক্সি ক্যাবও ঠিক মতো ট্যাক্সি ক্যাব সার্ভিসটা রাখতে পারলাম না। আচ্ছা, ট্যাক্সি ক্যাবও মানে হইচই করে কিন্তু ওপেনিং হলো না, জি। এবং সামরিক বাহিনীর একটা সার্ভিস কোম্পানি করে দেওয়া হয়েছে, প্রাইভেট একটা আছে। জি। কিন্তু আপনি বলেন ঢাকা শহরে কি আপনি চাইলেই ট্যাক্সিতে উঠতে পারেন? তা আপনি টাকা পকেটে নিয়ে ঘুরলেও তো ট্যাক্সি খুঁজে পাওয়া পাচ্ছেন যাবে না। তবে টেলিফোন করলে নাকি ট্যাক্সি পাওয়া যায়, কেউ কেউ বলছেন, কিন্তু সেটা না, সেটা তো সংখ্যা কতটা। না, সেটা আবার যেখান থেকে সে স্টার্ট করবে সেখান থেকে সেটা দিয়ে ভাড়া ভাড়া শুরু হবে, শুরু করবে। তাতে লোকে ডিসকারেজ ফিল করে। এটা আপনি ঠিকই বলছেন, যদিও আমি ব্যক্তিগতভাবে ট্যাক্সির অনুরাগী না, এই ধরনের সিচুয়েশন আমি বড় বাসের অনুরাগী। না, গণপরিবহনে এক নাম্বার, হ্যাঁ। আবার ট্যাক্সি সার্ভিসটাও থাকা একটা শহরে খুবই দরকার, কিন্তু সেটাও আমরা কেন করতে পারলাম না, সেটাও আমার কাছে একটা রহস্য। এটা তো প্রাইভেট সেক্টরের ব্যাপার। আপনি যদি গভর্নমেন্ট যদি পলিসি ঠিক করে ইনসেনটিভ দেয় জি। যে তুমি এই কাজের জন্য এই ট্যাক্সি আনলে তোমার ট্যাক্স এই ছাড় দেওয়া হবে। ছাড় দেওয়া হবে, তাহলে তো মানুষ তো ব্যবসা করতেই চায়, পয়সা নিয়ে বসে আছে ব্যবসা করার জন্য। আর ঢাকা শহরে কেউ একথা বলবে না, পাই ট্যাক্সি নামে কি লাভ হবে, প্যাসেঞ্জার নাই, একথা নিশ্চয়ই কেউ বলবে না। কারণ এটা সিএনজিতে যাওয়ার চেয়ে ট্যাক্সিতে যাওয়া অনেক বেশি আনন্দদায়ক এবং আরামদায়ক, এবং দুটো পয়সা বেশি যাবে। একটা সিএনজি ট্যাক্সিতে যারা চড়া তারা চড়বে, কিন্তু আমি কিন্তু বারবার একটা কথা ঘুরে ফিরে আমি বাসে থাকবো, আমি এটা হ্যাঁ, ফার্স্ট বাস- প্রায়োরিটি মনে করি। একদম প্রথম। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কোনো উদ্যোগ আয়োজন দেখছি না, কিন্তু কারো কোনো পরিকল্পনা আছে, প্রকল্প আছে যে আগামী 1 বছরের মধ্যে 100 বাস রাস্তায় না, আসবে। বাজেটে দেখলাম এরকম বাস অনেক এসছে, আসার পর সেগুলো পরে ডাম্পিং হয়েছে বিভিন্ন জায়গায়। বিআরটিসির উদ্যোগে হ্যাঁ, যেগুলো হ্যাঁ, এসছে। আমি বলবো বিআরটিসি থেকে আমি আলাদা করে দেখতে চাই, কারণ সরকারি প্রতিষ্ঠানের অনেক সীমাবদ্ধতা থাকে। আমি বলছি কেন প্রাইভেট সেক্টরকে নানান ইনসেনটিভ দেওয়া হবে না? হয় যে গণমাধ্যমের ভূমিকাটা, এখন টেলিভিশন পত্রিকা আছে, তারা কি মানে ওই সেই রুটিন ওয়ার্কই করছে ওই যে একদম সিটি কর্পোরেশনের মতোই, নাকি আসলে একটু অন্য দিকেও দৃষ্টি দিচ্ছে যে নজরের বাইরে আছে কিন্তু এটাও গুরুত্বপূর্ণ? একটু যদি বলেন। ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। প্রথমত আমি ধন্যবাদ জানাবো গণমাধ্যমের সকল সাংবাদিক, প্রযোজক এবং ক্যামেরাম্যানদেরকে। তারা ঢাকা শহরের অসংখ্য সমস্যাকে গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরেছেন বলেই জনগণ সচেতন হয়েছে এবং সরকার সচেতন হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রচুর রিপোর্ট ছাপা হচ্ছে, আমি খুব আগ্রহের সঙ্গে এগুলো পড়ি। তারপরেও আমি বলবো, যেমন ধরেন আরো একটু পরিকল্পনার ব্যাপার আছে, ওখানে একটু পরিকল্পনা আছে, ডেডিকেটেড কিছু রিপোর্টার, প্রযোজক থাকা দরকার, যারা সিটিকে নানানভাবে দেখবে। শুধু ঘটলেই রিপোর্ট করবে তা না, কি হতে পারতো সেটার উপরও রিপোর্ট হতে পারে। যেমন ধরেন আমি একটা প্রোগ্রাম, আমার একটা স্বপ্নের প্রোগ্রাম আছে টেলিভিশনে, যে মহানগর এবং নগর নিয়ে একটা রেগুলার প্রোগ্রাম। আপনি যেমন আজকে যে আলোচনা করছেন, আপনি 30 দিন 30টা সাবজেক্ট আলোচনা করেন, তাই না? তাতে কিন্তু নগর এমফাসিস পায় না, পাওয়ার কথাও না। আপনি আগামীকাল অন্য জিনিসে চলে যেতে পারেন, হয়তো 2 দিন বা 3 দিন হ্যাঁ। পেলো প্রয়োজন। কিন্তু আমার প্রস্তাব হলো প্রত্যেক টেলিভিশন চ্যানেলের প্রতি তারা একটা নগর মহানগর নামে বিষয়ে নাম যেই দেব, একটা টেলিভিশন প্রোগ্রাম করুক, যেখানে শুধু নগরের ইস্যু অ্যাড্রেস করা হবে, নগরের বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানাবে, মেয়রদেরকে জবাবদিহিতার মধ্যে আনবে, কাউন্সিলরদের আনবে, যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলোর রুটস কি, কি কারণে হচ্ছে, ডিটেলসে যাওয়া। আর কি একটা প্রোগ্রাম থাকলে কিন্তু ডিটেলসে যাওয়া যায়। একটা রিপোর্ট কিন্তু কয় মিনিট, একটা রিপোর্ট খবর তো 2 মিনিটের মধ্যে আপনি কি মনে করেন একটা প্রবলেমকে সিরিয়াসলি পুট করা যায় না? কাজেই ওটা হলো একটা কুইক এফেক্টের জন্য। কিন্তু আমি যেটা বলছি যেটা হচ্ছে একটা সিরিয়াস টেলিভিশন প্রোগ্রাম রেগুলার উইকলি নগর নিয়ে হলে আমার মনে হয় সরকারের উপর নানানভাবে চাপ সৃষ্টি করা যেত। আরেকটা জিনিস আমি বলবো, অবশ্য আমার এই কথাটার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি আগে ক্ষমা প্রার্থনা করি, আমি তার সব টেলিভিশনের খবর দেখি না। যেমন ধরেন আরেক ধরনের নিউজ হতে পারতো, যেদিন সাইদ খোকন সাহেব ফুটপাতের হকার উচ্ছেদ করলেন, সেই নিউজ আপনারা সবাই দিয়েছেন না? কিন্তু ওই দিন না হলেও পরের দিন একটা বড় রিপোর্ট হতে পারতো বা একটা অনুষ্ঠান হতে পারতো, কি করা আসলে উচিত ছিল, কি করা আসলে ঠিক ছিল কিনা, এবং পরিকল্পিত ছিল না, কি করলে আসলে ফুটপাতের হকারদের প্রতি সুবিচার করা হতো। এটা বিশেষজ্ঞদের মত নিয়ে, অন্য দেশে ফুটপাতে হকাররা বসতে পারে কিনা, বসলে কিভাবে বসে, এই জিনিসটাকে হাইলাইট করে সরকারের সামনে, জনগণের সামনে একটা চিন্তার খোরাক দেওয়া যায়। তাই তো এটা এভাবে হতে পারতো। তো
তো সেজন্য ধরুন আপনি জলাবদ্ধতা নিয়ে অনেক রিপোর্ট করছেন, তার মধ্যে দুই একটা বিশেষজ্ঞ মতামত থাকছে, কিন্তু তার সীমাবদ্ধতা হচ্ছে 2 মিনিট 2.5 মিনিট। আপনি জলাবদ্ধতার রিপোর্ট যেদিন করলেন, পরের দিন আপনার এই ধরনের আলোচনার মধ্যে জলাবদ্ধতা স্থায়ীভাবে সলভ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, একেবারে 1 2 3 4 করে দিস অ্যাকশন শুড বি টেকেন, এইরকম করে যদি রিপোর্ট আলোচনা মিলিয়ে সমস্ত টেলিভিশন করত এবং একটা প্রোগ্রাম যদি ডেডিকেটেড হতো অন সিটি লাইফ, তাহলে আমার মনে হয় গণমাধ্যম আরেকটু ভূমিকা পালন করতে পারছে বলে আমরা দাবি করতে পারতাম। এবং আপনার কাছে কি মনে হয় যে আমরা মেয়রদের নিয়ে কথা, কাউন্সিলরদের নিয়ে একটু বলবেন কিনা? ডেফিনেটলি আমার এটা শুরুতেই বলা উচিত ছিল। এই যে তার যে প্রথম 3 মাসের মধ্যেই কিন্তু কাউন্সিলরদের সঙ্গে তার অনেক ওরিয়েন্টেশন হতে পারতো, যে আপনারা কিন্তু আমার সৈনিক, এবং এই সৈনিকদের কিন্তু টাস্ক দেওয়া উচিত ছিল, এবং সেই টাস্কটা কিন্তু পত্রিকা অ্যানাউন্স করে বলতে পারতো যে আমি কিন্তু এরকম করে একটা ক্যাবিনেট সাজিয়েছি তাদেরকে দিয়ে, আমি 5 জন কাউন্সিলরকে এই দায়িত্ব যে তুমি লুক আফটার করবে, প্রবলেম আমাকে বলবে, এবং আমাদের লোক ঠিক মতো কাজ করছে কিনা দেখবে। তোমার নিজস্ব দায়িত্বের বাইরেও তুমি সিটি মেয়রকে এক ধরনের হেল্প করার জন্য চেষ্টা করতে হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি যে আমাদের এই সিটি মেয়রের অর্গানোগ্রামের মধ্যে একটা ত্রুটি আমার কাছে মনে হয়, যে একটা ডেপুটি মেয়রের পোস্ট থাকা উচিত ছিল। এখন কিন্তু মেয়র এন্ড কাউন্সিলর মাঝখানে কিন্তু আগে ছিল, অনেক আগে ছিল। আচ্ছা, এখন হচ্ছে কি এই চিফ এক্সিকিউটিভ অফিসার উনি তো আমলা। একটা ইলেকটেড কাউন্সিলরদের মধ্যে একজন ডেপুটি মেয়র করা গেলে মেয়র কিন্তু কিছুটা স্বস্তির সঙ্গে কাজ করতে পারতেন, এবং তিনি কিছু কাজ ডেলিগেট করতে পারছেন, নগর ভবনের কাজেও অনেক হেল্প হতো। কিন্তু আমাদের এই অর্গানিগ্রামে এই জিনিসগুলো নাই। যেমন আপনি মন্ত্রণালয়ে দেখবেন মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী, তাহলে প্রতিমন্ত্রী রাখলো কেন? ডেফিনেটলি তার একটা পারপাস আছে, ডেফিনেটলি তার পারপাস আছে। আমি যদি এত বড় মন্ত্রণালয়ে একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কথা চিন্তা করি, এমনকি কোনো কোনো উপমন্ত্রীও এক সময় ছিল, এখনো আছে। আমার কথা হচ্ছে সিটি মেয়রের একজন ডেপুটি মেয়র তাহলে কি মহাভারত অশুদ্ধ হতো। কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক, যারা আইন প্রণেতা, তারা এগুলো সম্পর্কে অতটা চিন্তা করে না। আজকে স্থানীয় সরকার সংক্রান্ত সংসদীয় কমিটি যেটা আছে, তারাও তো এটা নিয়ে আলোচনা করে পরে এটা আইন পাশ করে একটা ডেপুটি মেয়র পোস্ট ক্রিয়েট করতে পারে। তাতে কিন্তু কাজ অনেক সুবিধা হয়, উনি নিজে তৈরি হতে পারেন ভবিষ্যতের মেয়র হওয়ার জন্য, অনেক রকমের সুবিধা হয়, এবং কাউন্সিলর ভাগ করা যায়, কিছু দায়িত্ব দেওয়া যায় তাকে। আমরা এখন সবকিছুর জন্য মেয়রকে দায়ী করি, কেন? মেয়রের হাতে সবকিছু, মেয়রের হাতে সব বোঝ। তো মেয়র যদি কাউন্সিলরদের মধ্যে কিছু দায়িত্ব ভাগ করে দিতেন এবং তাদের জবাবদিহিতার মধ্যে আনতেন, প্রতি মাসে তাদের থেকে রিপোর্ট নিতেন, তাদেরকে মাসের প্রথমে একটা টাস্ক দিতেন যে আমি কিন্তু আগামী মাসের এই টাস্কগুলোর ব্যাপারে তোমাদের ওপিনিয়ন নেব, কি কাজ করেছো আমাকে বলতে হবে, এবং আমি দেখতে চাই যে প্রত্যেকটা কাউন্সিলর একটা এফেক্টিভ রোল করতে। আমার নিজের ধারণা ইলেক্টেড কাউন্সিলররা কাজ করতে চায়, নইলে তারা ইলেকশন করেছে কেন? তারা বলে যে আমাদের কাজ দেওয়া হয় না, এই অভিযোগ তো আপনি শুনেছেন। আচ্ছা, এটা এই দেশের দুর্ভাগ্য না যে একজন নির্বাচিত প্রতিনিধি বলছে আমাকে কাজ দেয় না, এতে দুর্ভাগ্য তার আমাকে ব্যবহার করা হচ্ছে, ওই যে সিটি কর্পোরেশনের সেই ডাস্টবিনের মতো। এটা তো হতে পারে না। মেয়র সাহেব বলতে পারেন যে আমি কাজ দিয়েছিলাম ওরা পারে না, তো সবাই পারে না, এটা তো হতে পারে না। ডেফিনেটলি 5টা লোক তো পারবে, তো আপনি তাকে কাজ দেন এবং কি কাজ দিচ্ছেন সেটা জনগণকে জানান, যে ভাই এই এলাকার জলাবদ্ধতার জন্য কিন্তু আমি কাউন্সিলরদের একটা দায়িত্ব দিয়েছি, তারা দেখবে সরকার থেকে বা সিটি কর্পোরেশন থেকে যেসব মেজার নেওয়া হয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা তারা তা দেখবে। ওইটা দেখাও, তার মনিটরিং হতে একটা বিরাট কাজ, কারণ মেয়র সাহেব তার মনিটরিং করতে পারবে না। শেষটা এভাবে হচ্ছে যে আপনি যা ভেবেছিলেন যে তারা তাদের এই যে দায়িত্বের সূচনা যেভাবে করবে বলে আপনি ভেবেছিলেন, আমার মনে হচ্ছে সেভাবে তারা করতে পারেনি। তারপরও হানিমুন পিরিয়ড বলি আমরা বিষয়, সেটা এখনো শেষ হয়ে যায়নি, সমালোচনা করব না, শেষ হয়েও যায়নি, এখনো তারা এই উদ্যোগ নিতে পারেন। জি জি, নিশ্চয়ই পারেন, এখনো সময় আছে, কারণ আপনি 2-3 মাস আগস্ট পর্যন্ত সময় দিতে চান। 3 মাস আমি তাদের সমালোচনা করতে একেবারে, সেই হিসাবে এখনো তারা এই উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে কাউন্সিলরটা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেখানে, এবং নগর সরকার নিয়ে কিন্তু ছায়া নগর সরকার তারা করতে পারে। এই বিষয়গুলো নিশ্চয়ই তারা ভাববেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সংবাদ সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।